আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা আচ্ছা, আমি 30 সেকেন্ড সময় নেব, হয়ে গেছে। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি এখন শুরু করব হচ্ছে চতুর্ভুজের শেষ ক্লাস এবং বৃত্তের প্রথম ক্লাস। মানে চতুর্ভুজের যতটুকু অংশ বাকি আছে সেটা শেষ করে আমি বৃত্ত শুরু করব। হ্যাঁ, চতুর্ভুজে অনেক ক্লাস গেল, তাই না? দেখেন, র্যান্ডম প্রবলেমস, চতুর্ভুজের র্যান্ডম প্রবলেমসগুলো বাকি আছে। র্যান্ডম প্রবলেমস মানে কি? মানে আমরা এতদিন যত টাইপের প্রশ্ন পড়ছি তার মধ্য থেকে কিছু প্রশ্ন যেগুলা বিবিএ এমবিএ তে আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, এগুলা আমরা আলোচনা করব। সেগুলোকে র্যান্ডম প্রবলেমস হিসেবে রাখছি, কারণ এখানে থিওরি যেমন আগে আগে কি করছি, একটা থিওরি পড়াইছি, তার সেই রিলেটেড অঙ্কগুলা করাইছি। আর এখানে তা নাই, এখানে হচ্ছে এলোমেলো, কখন কোন থিওরি কাজে লাগবে আপনি নিজেও জানেন না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। এই যে র্যান্ডম প্রবলেমস 1 আসছে, সবাই একটু তাকান, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নটা আসার মতো। হ্যাঁ, এখানে কি বলছে দেখেন, এখানে বলছে দ্য ফলোয়িং ফিগার মানে যে যেখানে যে ফিগারটা মানে চিত্রটা দেখানো হয়েছে ওই ফিগারের কথা বলছে। শোজ দ্য ফলোয়িং ফিগার শোজ মানে এই ফিগারটা দেখাচ্ছে যে শোজ দ্য ফ্লোর ডাইমেনশনস অফ এল শেপড রুম। তার মানে হচ্ছে এই এই যে ফিগারটা, এই ফিগারটা হচ্ছে কোন একটা রুম যার শেপ হচ্ছে এল। এই যে এল শেপ না, বারান্দা, এল শেপের বারান্দা দেয় না, দেখবেন গ্রামে টিনের ঘরগুলো এল বারান্দা দেওয়া থাকে। হ্যাঁ, এল শেপ বারান্দা। আচ্ছা, তো এটা হচ্ছে এল শেপের একটা রুম, সেই রুমের চিত্র এটা। হ্যাঁ, আচ্ছা, অল অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল, অল অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ। তার মানে এখানে যতগুলো কোণ দেখা যাচ্ছে সবগুলো সমকোণ, মানে যে এই কোণটা সমকোণ, এই কোণ সমকোণ, মানে যত কোণ দেখা যাচ্ছে সবগুলো কি সমকোণ। ঠিক আছে, সবগুলো সমকোণ। আচ্ছা, এবার বলছে ইফ কার্পেটিং কস্ট টাকা 20 পার স্কোয়ার মিটার। তার মানে হচ্ছে এই এই রুমটাকে যদি কার্পেটিং করা হয়, কার্পেটিং করা মানে হচ্ছে এই ফ্লোরটা ঢেকে দিতে হবে, কার্পেট দিয়ে এই ফ্লোরটা ঢেকে দিতে হবে। সেই কার্পেটিং এর কস্ট হচ্ছে প্রতি বর্গ মিটারে হচ্ছে 20 টাকা, প্রতি বর্গ মিটারে 20 টাকা। আচ্ছা, হোয়াট উইল বি দ্য কস্ট অফ ইন টাকা কার্পেটিং ফর দ্য এন্টায়ার ফ্লোর অফ দ্য রুম। তার মানে হচ্ছে এই রুম, এই যে এল শেপের যে রুম, এই রুমের একদম এন্টায়ার ফ্লোর মানে সম্পূর্ণ ফ্লোর যদি আমরা কার্পেট দিয়ে ঢেকে দিই তাহলে কত টাকা খরচ হবে। তো আমি বলছিলাম ফ্লোর কার্পেটিং এর ক্ষেত্রে আমরা কি ঢাকি, আমরা হলো ক্ষেত্রফল ঢাকি। সবাই মনোযোগ দেন, ফ্লোর কার্পেটিং করার সময় আমরা কি ঢাকি কার্পেট দিয়ে? এই ক্ষেত্রফলটা ঢাকি। হ্যাঁ, এখন এই ক্ষেত্রফল, তাহলে এই 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 ফ্লোরের ক্ষেত্রফল কত সেটা যদি বের করতে পারি তাহলে কিন্তু পেয়ে যাবো যে এই ফ্লোরটা কার্পেটিং করতে মোট কত টাকা খরচ হবে। কারণ
প্রতি বর্গ মিটারে লাগে 20 টাকা, তাহলে এই জায়গার ক্ষেত্রফল কত বর্গ মিটার সেটা পাইলেই তো হয়ে যাবে। 1 বর্গ মিটারে 20 টাকা, তাই এটার ক্ষেত্রফল যত তত বর্গ মিটার দিয়ে গুণ করলেই তো হয়ে যাবে, বুঝছেন? এই জন্য কার্পেটিং যখন বলবে বা যখন বলবে মাদুর দিয়ে ঢেকে দিতে হবে, তখন আপনাকে কি ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করার সময় একটু সাবধান হতে হবে। এখানে তাকান, এখানে কিন্তু আমরা দুইটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি, একটা বর্গক্ষেত্র, তাও আমি জানি না, বলতে পারছি না। আমি এখানে দুইটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি, দেখেন, সরি, দুইটা আয়তক্ষেত্র। এইটা একটা আয়তক্ষেত্র, খেয়াল করে দেখেন, এই যে এটা একটা আয়তক্ষেত্র, আর এই পাশে একটা আয়তক্ষেত্র। হ্যাঁ, তাহলে এই আমি এগুলোর নাম দিই ABCD, ABCDEFGH। দেখেন, এখন আমরা এখানে এই জায়গাটা, এই জায়গাটা আসলে এই জায়গাটা বর্গ নাকি আয়ত সেটাকে দেখি তো। আচ্ছা, সবাই একটু তাকাবেন প্লিজ। এই যে এখানে 4 মিটার দেওয়া আছে, এই 4 মিটার মানে এইটুকের দৈর্ঘ্য 4 মিটার। এইটুকের দৈর্ঘ্য যদি 4 হয়, তাহলে এইটুকের দৈর্ঘ্য 4 দেওয়া নাই, কিন্তু বুঝে নিতে হবে, কারণ এই লাইন আর লেন প্যারালাল, সবকোণ সমকোণ না। হ্যাঁ, তাহলে প্যারালাল, তাহলে এইটুক 4 দেওয়া নাই, বুঝে নিতে হবে। এইটুক যদি 4 হয়, তাহলে এইটুক 4, এই যে এইটুক। এখন অনেকে এখানে 10 দেখে মনে করে এইটুক 10, এই 10 কিন্তু এইটুক না, এই 10 হচ্ছে এই পুরোটার দৈর্ঘ্য, বুঝে নিতে হবে। বলছে ভাই কেমনে বুঝবো? কারণ এইটুক 4 হলে এইটুক 4 দেওয়া আছে, তাহলে এইটুক 4 হলে এইটুক 4, এইটুক 4 হলে তো এইটুক 4, তাই এইটুক 4 হলে এইটুক 10 কেমনে হয়? তার মানে এই 10 আসলে এইটুককে বোঝাচ্ছে না, এই 10 আসলে এই পুরোটাকে বোঝাচ্ছে। তাহলে এইটুক যদি 4 হয়, তাহলে এইটুক কত হবে? এই পুরোটা হচ্ছে 10, এই পুরো 10 থেকে এই 4 বাদ দিলে এইটুক হচ্ছে 6। ক্লিয়ার? হ্যাঁ, এখন আমাকে বলেন এইটুক যদি 4 হয়, তাহলে এইটুক 4, এইটুক 4 হলে এইটুক 4। হ্যাঁ, এখন দেখেন, এইটুক যদি 4 হয়, এই পুরোটা 10 মানে এই পুরোটা 10, তাই কি না? তার মধ্যে এইটুক যদি 4 হয়, তাহলে এইটুকু কত হবে? 6 হবে, 6 হবে। হ্যাঁ, এখন দেখেন, এইটুক যদি 4, এইটুক 4, এই যে 4 লিখছি আমি, এইটুক 4 মানে এইটুক 4, তো এইটুক যদি 4 হয়, এই পুরোটা কত? এই পুরোটা কিন্তু 10, এই যে দেওয়া আছে, এই 10 এখানে দেওয়া মানে কিন্তু এই পুরোটা 10, বুঝেন কিন্তু বিষয়টা? হ্যাঁ, এই পুরোটা 10, এই পুরোটা যদি 10 হয়, তার মধ্যে এইটুক যদি 4 হয়, তাহলে এইটুক কত? এই পুরো 10 থেকে এই 4 টুক বাদ দিলে এইটুক 6, এইটুক যদি 6 হয়, তাহলে এইটুকু কি হবে? 6 হবে, 6 হবে। বা আপনি এমনি বোঝেন, এই পুরোটা 10 হলে এই পুরোটা 10, তার মধ্যে এইটুক 4 হলে এইটুক কত হবে? 6 হবে। দেখেন, এখন সব জায়গায় মাপ পেয়ে গেছেন। এখন আপনি একটা চিন্তা করেন, এখানে 3টা ক্ষেত্র আছে, একটা হচ্ছে ABCD আয়তক্ষেত্র, একটা হচ্ছে CEFD বর্গক্ষেত্র। কেন বর্গ? কারণ দেখেন সব বাহু 4। আর একটা হচ্ছে DHGF একটা আয়তক্ষেত্র। তাহলে আমরা এখানে এই পুরো জায়গার ক্ষেত্রফল বের করতে গেলে এই আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র এবং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলেই হবে। হবে কি না? হবে। তাহলে সম্পূর্ণ লিখবেন যে সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, হ্যাঁ, ইজ ইকুয়াল টু ABCD, এটা ABCD দ্বারা ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল বোঝাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে CDEF, তারপর হচ্ছে CDEF, আরেকটা কি? আরেকটা হচ্ছে DHGF। হ্যাঁ, এখন একটু তাকান, এই ABCDটা কেমন? ABCDটা কিন্তু আয়তক্ষেত্র। যেহেতু ABCDটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই ABCD আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এই যে 6 আর প্রস্থ হচ্ছে এই যে 4, তাহলে 6 গুণ 4, তাহলে এটুকুর ক্ষেত্রফল হচ্ছে 6 গুণ 4 প্লাস এই যে CDF তো হয় না, CDFE হবে। হ্যাঁ, CDFE। আচ্ছা, এটা হচ্ছে বর্গক্ষেত্র, তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। এটা 4, এটা 4, তাহলে 4 গুণ 4, 4 গুণ 4 প্লাস এটা একটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 4, তাহলে দৈর্ঘ্য 6, প্রস্থ হচ্ছে 4। এবার 4 6 24 প্লাস 16 প্লাস 24, 24 আর 24 48, 48 প্লাস 16 কত? 48 প্লাস 16 হচ্ছে 64 স্কয়ার মিটার। তার মানে এই এল শেপ জায়গার পুরো ক্ষেত্রফল হচ্ছে 64 স্কয়ার মিটার। এখন প্রতি বর্গ মিটারে খরচ কত? 20 টাকা। প্রতি বর্গ মিটারে খরচ 20 টাকা। তাহলে এই জায়গার ক্ষেত্রফল যদি 64 বর্গ মিটার হয়, তাহলে 64 বর্গ মিটারে খরচ কত? তাহলে লিখবেন 1 বর্গ মিটারে খরচ ইজ ইকুয়াল টু 20 টাকা। অতএব 64 বর্গ মিটারে খরচ ইজ ইকুয়াল টু 20 গুণ 64। এখন এই শূন্য বসায় দেন এমনিতে, আর 2 দিয়ে 64কে গুণ করলে 128, তাহলে 1280 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1280 টাকা। আমি আপনাকে বুঝাইছি, তাই অনেক সময় লাগছে। আপনি তো আর পরীক্ষার হলে কাউকে বোঝাবেন না, তাই না? এবার আমাকে বলেন তো, এই কোশ্চেনটা কি বুঝছেন? এইটার সলভ কি বুঝছেন?
কাইন্ডলি একটু রেসপন্স করবেন তো, সলভটা কি বুঝছেন? আমি আরেকটা মেথড দেখাবো সহজেই, যদিও এইটাই সহজ, এই মেথডটাই সহজ। হ্যাঁ, এটাই সহজ। আপনি তো কাউকে বোঝাবেন না এত কিছু। ইভেন এই যে আমি এত কিছু লিখছি, এগুলা কি লিখবেন? আপনি এমনি লিখবেন। এই লিখবেন এটা 6, এটা 4, তাহলে এটা হলো 424। দেখেন, এটা লিখবেন 424। হ্যাঁ, এটা লিখবেন 4 স্কয়ার 16, এটা 6, এটা 4, 424। এবার যোগ করবেন 24 24 48, 48 আর 10 হচ্ছে 58, 58 6 কত 64, তার মানে ক্ষেত্রফল 64। এ তো এখানে এই চিত্রের মধ্যেই সংখ্যা বসাই দিয়ে করে ফেলা যায়। হ্যাঁ, এর জন্য তো আলাদা করে এগুলা লেখার ফর্মালিটিস দরকার নাই, ঠিক আছে? অনেকে কি করে জানেন? অনেকে এই পুরোটার ক্ষেত্রফল বের করে, তারপর এই পুরোটার ক্ষেত্রফল বের করে, তারপর এই অংশটা একবার বিয়োগ করে দেয়, কারণ এই অংশটা এর মধ্যেও চলে আসছে, এই অংশটা এর মধ্যেও চলে আসছে, কিন্তু এটাকে তো দুইবার নেওয়া যাবে না, তাই একবার বিয়োগ করে দেয়, তাও হবে, কোনো প্রবলেম নাই। ওকে, এবার আমি চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। ইফ দ্য লেন্থ অফ এভরি সাইড, আচ্ছা ক্লাস করতে হবে মাঝখান থেকে। আব্দুল কুদ্দুস ভাইয়া, মাঝখান থেকে ক্লাস করতে নিষেধ করছি কেন বলেন তো? আপনি আজকেই প্রথম জ্যামিতির ক্লাস করতেছেন, এগুলা নিয়ে অনেক আলোচনা হয়েছে, বিশদ আলোচনা হয়েছে আগে, সেগুলো আগে ক্লাস করতে হবে। মাঝখান থেকে ক্লাস করে আপনার সময় নষ্ট হবে, এতে তো কোনো উপকার হবেই না, সময় নষ্ট হবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, মাঝখান থেকে কোনো ক্লাস করতে নাই। কোনো টপিক যখন শুরু করতে হয় একদম শুরু থেকে করতে হয়, নাহলে পারফেক্টলি শেখা যায় না। দেখেন, ইফ দ্য লেন্থ অফ এভরি সাইড অফ 3 স্কোয়ার garden plots is increased by 50%, by what percent is the sum of the areas of the 3 plots increased? এর বাংলা হলো, যদি যদি তিনটা বর্গাকার প্লটের বাগান এর দৈর্ঘ্য যদি 50% বাইর করা হয়, প্রত্যেকটার, তিনটা বাগান আছে, তিনটা বাগানই বর্গাকার, এর প্রত্যেকটার দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করা হয়, তাহলে এই যে তিনটা বাগান আছে, এই তিনটা বাগানের ক্ষেত্রফল মোট কত বৃদ্ধি পাবে, এখানে শতকরা কত বৃদ্ধি পাবে। এখানে একটা ট্র্যাপ আছে, এই ট্র্যাপটা একটু খেয়াল করবেন। দেখেন, আপনি অঙ্কে কিন্তু চাইছে যে মানে এই যে তিনটা যে বাগান আছে, সেই তিনটা বাগানের ক্ষেত্রফল মোট কত বৃদ্ধি পাবে। হ্যাঁ, তিনটা বাগানের ক্ষেত্রফল মোট কত বৃদ্ধি পাবে, এই জন্য আমি শতকরা কত বৃদ্ধি পাবে, শতকরা এই যে অপশনে শতকরা আছে। আমি আগেই বলছি এই অঙ্ক শতকরা ক্লাসে আমি করাইছি, তারপরে এখন করে দিচ্ছি। শতকরা ক্লাস করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? শতকরা ক্লাসে এই অঙ্ক করাইছি আমি। এখন আপনি তিনটা বাগান, মজার বিষয় হচ্ছে এই যে কোনো কিছুর শতকরা বৃদ্ধি, এদিকে তাকান প্লিজ, কোনো কিছুর শতকরা বৃদ্ধি বা শতকরা হ্রাস, সেটা একাধিক জিনিসের ক্ষেত্রে বের করলে যা আসবে টোটালের উপর, একটা জিনিসের ক্ষেত্রে বের করলেও সেম আসবে। শতকরা পরিবর্তন কখনো কি হয় না, মানে অ্যামাউন্টের উপর নির্ভর করে না। আমার কথা কি বুঝছেন? শতকরা পরিবর্তন অ্যামাউন্টের উপর নির্ভর করে না, যে জিনিসটা এত, মানে আমি বোঝাতে চাচ্ছি, মনে করেন যে আপনি শতকরা কোন একটা জিনিস, অনেক অনেক জিনিসের মধ্য থেকে একটা স্যাম্পল নিয়ে কিন্তু শতকরা বের করা হয়। আমি কিভাবে উদাহরণ দিব? আচ্ছা, কিভাবে উদাহরণ দিব? মনে করেন যে জনসংখ্যা, যখন জনসংখ্যা বলতেছে যে এই জনসংখ্যার মধ্যে কতজন শিক্ষিত আছে, কতজন অশিক্ষিত আছে, অশিক্ষিত না মানে মানে নিরক্ষর আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশের মানুষের কিন্তু যাচাই করে না। প্রত্যেকটা জেলার ধরেন একটা এলাকায় 50,000 লোক আছে, 50,000 লোককেই কিন্তু জিজ্ঞাসা করবে না যে কয়জন পড়ালেখা জানে, কয়জন জানে না, এটা করবে না। এটা কি করবে? ওই 50,000 লোকের মধ্যে থেকে 10,000 লোকের একটা স্যাম্পল তৈরি করবে, ওই 10,000-এর উপর যা হিসাব করে শতকরা বের করবে, বলবে হ্যাঁ এই 50,000-এর মধ্যেও, মানে শতকরা ব্যাপারটা হচ্ছে অল্প একটু অংশের মধ্য থেকে শতকরা বের করলে যে যা আসবে, সম্পূর্ণ অংশের মধ্য থেকে কোনো কিছুর শতকরা বের করলে তাই আসবে। তার মানে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখানে তো তিনটা আয়তক্ষেত্র, সরি বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, দেখেন আমি তিনটা দিয়েও দেখাবো, সমস্যা নেই। এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এই তিনটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সরি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 50% করে বাড়াইছে। তাহলে বলছে এই বর্গক্ষেত্রের তো ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল তো পরিবর্তন হবে, তাহলে মোটের উপর এই সবগুলোর উপর, এই সবগুলাই দেখেন, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য এরিয়াস অফ দ্য 3 প্লট ইনক্রিজড। তাহলে এই তিনটা বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল
তিনজনের মোটের উপর শতকরা কতটুকু বৃদ্ধি পাবে, তিনজনের। এখন তিনজনের বৃদ্ধি, শতকরা বৃদ্ধি বের করতে বললে যা আসবে, তিনজনের বের না করে আপনি যদি একজনের শতকরা বৃদ্ধি বের করেন সেই উত্তরই আসবে। কারণ শতকরা বৃদ্ধির ক্ষেত্রে এখানে কতগুলো জিনিস আছে সেটার উপর ডিপেন্ড করতেছে না। একজনের উপর নিলেও যা আসবে, দুইজনের উপর শতকরা পরিবর্তন বের করলেও তাই আসবে, তিনজনের উপরও যদি শতকরা পরিবর্তন বের করেন তাই আসবে। কিন্তু তিনজনের উপর বের করতে গেলে অঙ্কটা বড় হবে, ডেটাগুলো বেশি আসবে, এই জন্য একটার উপর বের করলে আসবে। তাহলে আমি একটা বর্গক্ষেত্রের দেখাবো। তাহলে এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আগে ছিল কত মনে আছে? 100। তাহলে এর ক্ষেত্রফল কত ছিল? এটা হচ্ছে পূর্বে, আর এটা কি পরে, মানে পরিবর্তনের পূর্বে আর পরিবর্তনের পরে। এগুলো কিন্তু আমি শতকরায় করাইছি, এই জন্য কিন্তু এত কিছু বুঝাবো না। হ্যাঁ, তাই এরিয়া কত ছিল? 100 গুণ 100। এরিয়া ছিল 100 গুণ 100 মানে 10,000, এটা ছিল। এবার এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করছে। তাহলে এর দৈর্ঘ্য যদি 100 থাকে, তাহলে 100 সাথে 50 বৃদ্ধি হলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে 150, পরিবর্তিত প্রস্থ হবে 150। তাহলে ক্ষেত্রফল কত হবে? 150 × 150, 15 স্কয়ার 225, আর এই দুইটা শূন্য বসাই দিলে এত। কারণ আগে ক্ষেত্রফল ছিল 10,000, এখন ক্ষেত্রফল হচ্ছে 22,500। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত? এই 22,500 থেকে 10,000 বাদ দিবেন। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন 22,500 মাইনাস 10,000 ইজ ইকুয়াল টু 12,500। এখন অঙ্কে চাইছে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন। তাহলে পার্সেন্টেজ পরিবর্তন কিসের? ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন। তাহলে যার শতকরা বের করতে হয় সেটা উপরে। তাহলে এখানে ক্ষেত্রফলের পরিবর্তনের শতকরা চাইছে, তাহলে এই পরিবর্তনটা উপরে যাবে, মানে 12,500 উপরে। আর কার সাপেক্ষে বের করতে হয়? বের করতে হয় পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে, মানে এই যে 10,000-এর সাপেক্ষে। তাহলে 10,000 নিচে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুটা শূন্য ক্যান্সেল, এই দুটা ক্যান্সেল, তাহলে উত্তর হচ্ছে 125%। তাহলে ক্লিয়ার কত? উত্তর 125%। তাহলে উত্তর হচ্ছে 125%। ক্লিয়ার কিনা বলেন? তাহলে 125%। এখানে ভয়টা কি জানেন? এখানে মূল ভয়টা হলো, মনে করবে যে এই একটার 125% বাড়ছে, তাহলে এই তিনজনে বলছে দেখেন বাই হোয়াট পার্সেন্টেজ দ্য সাম অফ দ্য এরিয়াস অফ দ্য 3 প্লটস ইনক্রিজ। তার মানে এই তিনটা যে প্লট আছে এদের এরিয়ার সাম শতকরা কতটুকু বৃদ্ধি পাইছে, মানে এদের এরিয়ার, তিনজনের এরিয়ার যোগফল শতকরা কতটুকু বৃদ্ধি পাইছে। এই জন্য অনেকে কি করবে জানেন? যে এইটার ক্ষেত্রে 125% বাড়ছে, তাহলে এরকম তিনটা আছে, তাই 125% গুণ 3 করে 375% মারি দিয়ে চলে আসবে। ভুল। শতকরা পরিবর্তন বের করতে বললে একটার পরিবর্তনও যা, এই সবগুলোর শতকরা পরিবর্তনও তাই। কথা বলছেন? এখন অনেকে যদি মনে করেন যে ভাই তাহলে সবগুলোর শতকরা পরিবর্তন বের করে দেখান তো দেখি আসলেই 125% আসে কিনা। অবশ্যই আসবে। তাহলে দেখেন এর ক্ষেত্রফল আগে 10,000 ছিল, তাহলে এরও তো 10,000 ছিল, ছিল কিনা? পরিবর্তিত ক্ষেত্রফল এর হয়েছে কিন্তু এই যে 22,500, এই যে দেখালাম 150 × 150, তাহলে এর 22,500, এরও কিন্তু পরিবর্তিত ক্ষেত্রফল 22,500, এরও কিন্তু পরিবর্তিত ক্ষেত্রফল 22,500। তাহলে প্রত্যেকের বাড়ছে কত? প্রত্যেকের ছিল 10,000, 22,500 থেকে 10,000 বাদ দিলে পারে 12,500। তাহলে প্রত্যেকের ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে 12,500। এর তাহলে মোট ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে? এর বাইরে 12,500, এর 12,500, এর 12,500। তাহলে তিনটা 12,500 গুণ করলে 0 0 3 5 15 3 2 6 3 1 3 37,500 এতটুকু পরিমাণ বৃদ্ধি পাইছে। মোট বৃদ্ধি পাইছে। তাহলে অঙ্কে চাইছে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হয়েছে। তাহলে কিসের পরিবর্তন চাইছে? কিসের শতকরা চাইছে? ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা। তাহলে যার শতকরা চাই সে উপরে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা চাইছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে, তার মানে এই যে এটা উপরে। আমি আবার বলছি এইসব কথাবার্তা অনেকে বুঝবে না, কারণ তারা শতকরা ক্লাস করেনি। শতকরা ক্লাসটা আমি করে নিতে বলছি, প্রথম 2টা ক্লাস। হ্যাঁ, ওই ক্লাস আমি এগুলো বুঝাইছি বলে কিন্তু বারে বারে আমি বলছি না। হ্যাঁ, তাহলে এই যে শতকরা পরিবর্তন বের করতেছি ক্ষেত্রফলের, এটা কার সাপেক্ষে? পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে। এখন পূর্বের ক্ষেত্রফল 10,000 ধরলে হবে না, কারণ আপনি তিনজনের ক্ষেত্রফল যোগ করে নিয়ে কাজ করতেছেন। তাহলে পূর্বের ক্ষেত্রফল এই তিনজনের 10,000, এই 10,000 যোগ করে 30,000, তার মানে এক্ষেত্রে 30,000-এর সাপেক্ষে। শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই 0 0 কাটা, এই দুটা দিয়ে দুটা কাটা, 3 দিয়ে 3 12 36 থাকলে 1 1-এর পরে 5 15, 3 5 15, এই দেখেন তাও 125% আসছে। মানে এই তিনজনের ক্ষেত্রফল মোট যোগ করে শতকরা বের করলে যা আসবে,
একজনের উপর শতকরা পরিবর্তন বের করলে তাই আসবে। তাহলে আমি কেন 3 জনের ক্ষেত্রফল যোগ করে টেনে নিয়ে বেরাবো? আমার কথা কি বুঝছেন? ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 3 নাম্বার। ইন দ্য ফিগার ইজ দ্য স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার। শোনেন, এটা দেখে স্কোয়ার মনে না হলেও আপনাকে ধরে নিতে হবে এটা স্কোয়ার। কেন? যেহেতু প্রশ্নে বলা আছে যে এটা একটা স্কোয়ার। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য ফিগার? হোয়াট ইজ দ্য পেরিমিটার? পেরিমিটার মানে পরিসীমা, তার মানে এই ফিগারের পরিসীমা চাইছে। এখন এটা যেহেতু বর্গ, এটা কিন্তু বর্গ। এখন পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তো আপনাকে যদি পরিসীমা বের করতে হয় তাহলে তো এই বাহুগুলোর মান জানতে হবে। এই বাহুর মান, প্রত্যেক বাহুর মান সমান হবে, কিন্তু এই বাহুর মান আমি কেমনে জানবো? এই বাহুগুলোর মান তো দেওয়াই নাই। এখানে এই দেখেন, এদিকে তাকান, এইটার উপর দিয়ে x মাইনাস x প্লাস 4 আছে, মানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 4, বুঝতে হবে। এইটার পাশে 2x প্লাস 1 আছে, তার মানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x প্লাস 1। যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, সুতরাং বর্গক্ষেত্রে 4 বাহু কি হয়? সমান হয়। তার মানে যেহেতু 4 বাহু সমান, তার মানে এই বাহু আর এই বাহু সমান হবে। তার মানে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান, আর এই বাহুর দৈর্ঘ্যের মান আছে এইটা, এই বাহুর দৈর্ঘ্যের মান আছে এইটা, অর্থাৎ এইটা আর এটা সমান। ঠিক আছে? তাই লিখবেন যেহেতু এটি একটি বর্গক্ষেত্র, সুতরাং 2x প্লাস 1 আর x প্লাস 4 এই দুটো আসলে সমান। ঠিক আছে? তাইলে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু x প্লাস 4। এখান থেকে x এর মান বের করলেই তো আপনি এই বাহুর মান পেয়ে যাবেন, তাই না? পরিসীমা বের করতে হলে তো বাহু বের করতে হবে। তাই তো হচ্ছে 2x, এই প্লাস x এই পাশে আসলে মাইনাস x, এই পাশে আসছে 4, এই প্লাস 1 এই পাশে গেলে মাইনাস 1, 2x থেকে x গেলে x, 4 থেকে 1 গেলে 3, তার মানে x এর মান 3। এই x এর মান এখন এখানে বসাই দিলে বাহুগুলোর মান পেয়ে যাবেন। দেখেন, তাহলে x এর মান যদি এখানে বসাই, তাহলে দেখেন x এর মান 3, তাহলে হচ্ছে 3 প্লাস 4 ইজ ইকুয়াল টু 7। তার মানে এই বাহুর মান 7, এই বাহু 7 মানে প্রত্যেক বাহু 7, এখানে বসাই দিলে 7 আসবে। এই যে x এর মান 3, 3 দুগুণে 6, 6 আর 1 7। দরকার তো নাই, বলেই তো দিছে যে এটা একটা বর্গ, তার মানে এক বাহুর মান 7 পাইছেন, মানে 4 বাহুর মানই 7। তাহলে পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a, তাহলে 4 ইন্টু a মানে বাহুর দৈর্ঘ্য কত? 7, তাহলে 4 সাথে 28, 28 মিটার। ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা নেক্সট, এই স্কোয়ার পেপার হ্যাজ ইটস ইচ সাইড d সেন্টিমিটার। স্কোয়ার পেপার একটা পেপার মানে কাগজ, সেটা হচ্ছে স্কোয়ার শেপ মানে বর্গাকার একটা পেপার। হ্যাজ ইটস ইচ সাইড মানে ওর প্রত্যেকটা সাইড মানে প্রত্যেকটা বাহু, এর প্রত্যেকটা বাহু d সেন্টিমিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য d সেন্টিমিটার। ওকে ফাইন। হাউ মাচ পেপার উইল বি ওয়েস্টেড ইন টার্মস অফ d, d এর সাপেক্ষে, মানে কতটুকু পেপার ওয়েস্ট হবে মানে নষ্ট হবে, সেই নষ্ট হওয়া পেপারটা আবার d এর সাপেক্ষে বের করতে হবে। হ্যাঁ, ইফ দ্য লার্জেস্ট পসিবল সার্কেল ইজ কাট অফ দ্য স্কোয়ার, এর মানে হচ্ছে একটা বর্গাকার পেপার আছে, এই যে এটা একটা কাগজের শীট বর্গাকার, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য d, এই যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য d। এইবার বলছে এখান থেকে যদি আমি একটা সবচেয়ে বড় সাইজের একটা সার্কেল কেটে নিই, এটা যদি পেপারের শীট হয়, হ্যাঁ ধরেন এটা একটা পেপার, এখন এখান থেকে আমি যদি সার্কেল কাটি, এখান থেকে আমি এরকম সার্কেল তুলে নিতে পারবো না? পারবো তো। বলছে এখান থেকে তাহলে সর্বোচ্চ কত সাইজের একটা সার্কেল তুলে নেওয়া যাবে? এখান থেকে সবচেয়ে বড় সাইজের একটা সার্কেল তুলে নিব, তাহলে কতটুকু কাগজ মানে এই পেপারের কতটুকু ওয়েস্ট হবে, নষ্ট হবে। এখন বুঝতে হবে যে এর মধ্যে থেকে আমি যদি এতটুকু সার্কেল তুলে নিই তাহলে তো হলো না, সবচেয়ে বড় সাইজের, এটাও তো সবচেয়ে বড় সাইজের সার্কেল হলো না। এখন দেখতে হবে একটা বর্গাকার পেপারের মধ্যে সবচেয়ে বড় সাইজের সার্কেল কেমন হয়। সবচেয়ে বড় সাইজের সার্কেল হবে এরকম, এই যে এর চেয়ে বড় সাইজের সার্কেল এই পেপারের মধ্যে বানানো যাবে না, এর চেয়ে বড় করতে গেলে এই পাশ দিয়ে বের হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে। ধরেন এর চেয়ে বড় করতে গেলে এরকম হয়ে যাবে, তাহলে তো সার্কেল পেপারের মধ্যে থাকলো না। বুঝছেন কি? তার মানে কোনো একটা বর্গাকার জায়গার মধ্যে সবচেয়ে বড় টাইপের সার্কেল আঁকলে পারে এই যে এরকম হবে। সেই সবচেয়ে বড় সাইজের সার্কেলের ব্যাস হবে এই বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। কোন একটা বর্গাকার ক্ষেত্রের মধ্যে যদি একটা সার্কেল বৃত্ত আঁকেন, তাহলে সেই বৃত্তের ব্যাস হবে এই বর্গাকার
ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যের সমান। তাইলে এই বর্গাকার জায়গার ক্ষেত্রফল বাহু হচ্ছে ডি, তার মানে বুঝতে হবে এই ব্যাসের মান হচ্ছে ডি। তাহলে ব্যাস যদি ডি হয় তাহলে ব্যাসার্ধ কতটুক? ব্যাসার্ধ মানে এই ব্যাসের অর্ধেক, তার মানে এই যেটুক ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি d/2। আমার কথা কি বুঝছেন কিনা বলেন? কেন ব্যাসার্ধ লাগবে? কারণ এখন আমাকে বলেন এখান থেকে যদি আমরা একটা সার্কেল তুলে নেই কতটুক পেপার ওয়েস্ট হয়েছে? মানে এখান থেকে সার্কেল তুলে নেওয়ার পরে যে পেপারটুক আপনার অবশিষ্ট থাকবে ওই চার কোনায়, এই যে আমার কথা বোঝেন, মনে করেন ব্লেড দিয়ে আপনি এখান থেকে একটা পেপার সার্কেল কাটে নিলে পারে ওই চার পাশে একটু একটু কাগজ থাকবে, ওই কাগজটা কি কোনো কাজে লাগে না, তাই বলা হচ্ছে ওই কাগজটুকু ওয়েস্ট হচ্ছে। তার মানে এখান থেকে যদি এই সার্কেলটা কাটে তুলে নেই তাহলে এই যে এই যে এই যে এই যে এই যে চার কোনায় যে চারটুকি আছে না, এইটুক কাগজ হচ্ছে ওয়েস্ট হচ্ছে। ওইটুকের ক্ষেত্রফল বের করতে বলছে, ডি এর সাপেক্ষে বের করতে বলছে এই নষ্ট কাগজটুকের ক্ষেত্রফল। এখন আমাকে বলেন এই যে নষ্ট কাগজটুকের ক্ষেত্রফল, অনেকে বলতেছে ভাই এই ক্ষেত্রফল কেমনে বের করবো, এই চার কোনার চার স্লট, কোনো ব্যাপার না। এই যে নষ্ট, এই যে চার কোনায় চারটুক আছে ওইটুকুই তো নষ্ট হয়েছে সার্কেল তুলে নেওয়ার পরে, ওইটুকের ক্ষেত্রফল চাইছে, বুঝছেন? এই নষ্ট জায়গাটুক কি এই বর্গের মধ্যে পড়ে নাই? এদিকে তাকান, বর্গের মধ্যে পড়ে নাই? ইয়েস, বর্গের ভেতরে পড়ছে, কিন্তু এই বৃত্তের কিন্তু বাইরে পড়ছে। তার মানে আমি পুরো বর্গের ক্ষেত্রফল থেকে যদি এই বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু এই নষ্ট জায়গার ক্ষেত্রফল পাবো, বুঝছেন? ইয়েস, তার মানে নষ্ট অংশের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বর্গের ক্ষেত্রফল মাইনাস বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে বর্গের ক্ষেত্রফল তো বাহু স্কয়ার, আর এই বর্গের বাহু হচ্ছে প্রত্যেক বাহু ডি, তার মানে বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার মানে ডি স্কয়ার, শেষ। মাইনাস বৃত্তের ক্ষেত্রফল তো ভাইয়া পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, আর মানে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ কিন্তু ডি না। এখানে দেখেন এই 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 বাহু হচ্ছে এই বৃত্তের ব্যাস, তার মানে বাহু যদি ডি হয় তাহলে ব্যাস হবে ডি, তাহলে ব্যাসার্ধ হবে ডি এর অর্ধেক d/2, তাহলে ব্যাসার্ধ আর এর জায়গা বসাতে হবে d/2, তাহলে এটা ডি স্কয়ার মাইনাস পাই ইন্টু আর এর পরিবর্তে d/2 তার উপর আছে হোল স্কয়ার, তাহলে হচ্ছে ডি স্কয়ার মাইনাস পাই, এই স্কয়ারটা ডির উপর আছে, 2 এর উপর আছে, ডি এর উপর স্কয়ার করলে ডি স্কয়ার, 2 এর উপর স্কয়ার করলে 4। এখন দেখেন এখানে লসাগু কত? এখানে লসাগু হচ্ছে 4, তাহলে এখানে হবে 4d স্কয়ার মাইনাস কি, মাইনাস হচ্ছে পাই ডি স্কয়ার। এখন এখান থেকে দেখেন 4d স্কয়ার মাইনাস পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4, এই যে 4d স্কয়ার মাইনাস পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4, ক্লিয়ার? এ নাম্বার অপশন ইজ রাইট। বুঝতে পারছেন কি বিষয়টা? এ নাম্বার অপশন, আমি তবুও একটু দেখে দিচ্ছি যাতে ভুল না হয়। চারের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। হ্যাঁ, এই যে খুবই সিম্পল ভাইয়া, আগে বুঝতে হবে, কনসেপ্ট বুঝলে পরে বেশি কোনো ঝামেলা না। যে একটা এখানে এইটুকুই বুঝতে হবে যে এর মধ্যে থেকে যে বৃত্তটা তুলে নিব সেই বৃত্তের ব্যাসার্ধ কার সমান হবে? সেই বৃত্তের ব্যাস হবে যে এই যে বর্গাকার জায়গা, সেই বর্গাকার জায়গার বাহুর দৈর্ঘ্যের সমান। তার মানে বর্গাকার জায়গার বাহু যদি ডি হয় তাহলে এই বৃত্তের ব্যাস হবে ডি, বৃত্তের ব্যাস যদি ডি হয় তাহলে ব্যাসার্ধ তো ব্যাসের অর্ধেক, তার মানে আর ইকুয়াল টু d/2। নেক্সট বলছে ইন দ্য ফলোইং ফিগার হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার QRTS। এই যে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারে বলছে যে ফলোইং স্কোয়ার হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার QRTS। QRTS বলতে কোনটা বোঝাচ্ছে? QRST মানে এই যে বর্গ না, এটা একটা বর্গ, এই যে এটা একটা বর্গ। কি করে বর্গ বুঝলাম? এটা একটা বর্গ কি করে বুঝলাম? কারণ কোশ্চেনে বলা আছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার QRST, তার মানে এটা একটা স্কোয়ার জায়গা, প্রশ্নে বলাই আছে এই জায়গার ক্ষেত্রফল চাইছে। এখন বলেন কোন একটা, এই জায়গাটা বর্গাকার কিন্তু, তাহলে এই জায়গার ক্ষেত্রফল চাইছে QRST, তাহলে কোন বর্গাকার জায়গার ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। তার মানে আপনি যদি এই বর্গাকার জায়গার ক্ষেত্রফল বের করতে চান তাহলে এই বর্গাকার জায়গার বাহু লাগবে, মানে এই যে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহুর মান বের করতে হবে। এই বাহুর মানটা সরাসরি দেওয়া নাই, দেখেন এই বাহুর মানগুলো সরাসরি দেওয়া নাই, কিন্তু এই বাহুর নিচে এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এটা সমকোণী ত্রিভুজ কি করে বুঝলাম? এই যে এই কোণটা সমকোণ, সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, আর এই বাহুর মান দেওয়া আছে, এই বাহুর মান দেওয়া আছে, তাহলে এই সমকোণের বিপরীত বাহু এটা হলো ত্রিভুজ। দ্যাট মিনস এই বর্গাকার, এই যে QRST, এই বর্গাকার ক্ষেত্রের এক বাহু হচ্ছে এই বাহু হচ্ছে এখানে যে ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজের অতিভুজের সমান। তার মানে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই অতিভুজ বের করা
বের করলেই আমি এই বর্গক্ষেত্রের বাহুর মান পেয়ে যাব। তাই আমার টার্গেট হচ্ছে এই অতিভুজ বের করা। অতিভুজ বের করতে গেলে যে ভূমি আর এই লম্ব লাগবে, এই ভূমির মানও 5, লম্বের মানও 5। তাহলে এইখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এই কিউটির মান বের করবো, বুঝছেন? তাইলে অতিভুজ স্কোয়ার মানে কিউটি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে 5 স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে 5 স্কোয়ার। তাহলে কিউটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার মানে 25, 5 স্কোয়ার মানে 25। তাহলে কিউটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 50। এটাই আমাদের উত্তর। এখন বলুন ভাই এটা কেমন উত্তর হলো? কারণ ভাইয়া এই কিউটি মানেই কিন্তু এই বর্গাকার ক্ষেত্রের বাহু, তাই না? তাহলে বর্গক্ষেত্রের বাহু ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের বাহু ক্ষেত্রফল তো বাহু স্কোয়ার। তাহলে এই বর্গক্ষেত্রের একটা বাহু কি কিউটি না? তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে এই কিউটি স্কোয়ারের মান করলেই হবে না, তাই না? এই বর্গাকার ক্ষেত্রের একটা বাহু তো কিউটি, তাহলে এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। তার মানে কিউটি স্কোয়ার বের করা মানেই তো ক্ষেত্রফল বের করা। তাহলে কিউটি স্কোয়ার বের হয়েছে মানে ক্ষেত্রফল বের হয়ে গেছে। তাহলে উত্তর 50। আচ্ছা, অপশন ইজ ডি নাম্বার, অপশন ইজ রাইট। বুঝছেন? হ্যাঁ, আপনি এখন যদি বলেন যে না ভাই আমার উদাহরণ আপনার মনে নাই, আপনি ধরে নিলেন যে এই বর্গাকার ক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স, প্রত্যেক বাহু এক্স। তার মানে এই বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে গেলে এই বাহুর দৈর্ঘ্য এক্স এর মান লাগবে। এই এক্স এর মান আপনি এখন এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বের করে ফেলেন। এটা যদি এক্স হয় তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার 25, 25 কত 50। আপনি এখান থেকে এক্স বের করলেন, এই স্কোয়ার এই পাশে রুট হয়ে √25, এক্স এর মান √25। তার মানে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য √25। এখন এটার ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার। তাহলে অতএব ক্ষেত্রফল মানে এক্স স্কোয়ার। এক্স এর মান বের হয়েছে √50, এটা ভুল হয়েছে আমার। 5 স্কোয়ার 25, 5 স্কোয়ার 25, 25 25 50। হ্যাঁ, এই জায়গায় 50 হবে। তো এটা হচ্ছে √50। তাহলে এক্স এর মান হচ্ছে 50, তাহলে এক্স এর মান √50, তার উপর আছে স্কোয়ার। এই স্কোয়ার আর এই রুট কেটে থাকবে কত? 50। কোনো সমস্যা নাই। হ্যাঁ, next. In the area of a square plots twice that of another square plot. If the diagonal of the bigger plot is x, what is the diagonal of the smaller plot? এর মানে কি? এর মানে হলো the area of a square plot is twice that of another square plot. তার মানে হচ্ছে একটা স্কয়ার প্লট মানে বর্গাকার প্লট, হ্যাঁ, জায়গা। একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল হচ্ছে আর একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফলের দ্বিগুণ। The area of a square plot is twice, মানে কোন একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল হচ্ছে দ্বিগুণ কার চেয়ে? that of another square plot, আর একটা স্কয়ার প্লটের ক্ষেত্রফল হচ্ছে দ্বিগুণ। if the diagonal of the bigger plot is x, তার মানে এখানে দুইটা বর্গক্ষেত্র আছে, এটা হচ্ছে বড় বর্গক্ষেত্র, হ্যাঁ, এর কর্ণ হচ্ছে x, এর কর্ণ এই যে d equal to x, হ্যাঁ, আর একটা ছোট্ট জায়গা আছে, ছোট্ট বর্গাকার জায়গা আছে, অঙ্কে বলছে যে এর ক্ষেত্রফল হবে এর ক্ষেত্রফলের ডাবল। তাহলে আমি ধরে নিচ্ছি এর ক্ষেত্রফল হচ্ছে পি। ধরা যায় এক্স ধরবো না কেন? কারণ অলরেডি এক্স ওরা প্রশ্নে একটা কথা বলে দিছে। তাহলে এটার এরিয়া হচ্ছে ইজ ইকুয়াল টু পি। হ্যাঁ, তাহলে এর এরিয়া কত হবে? কিংবা এর এরিয়া আপনি এটার এরিয়া পি ধরেন, তাহলে এর এরিয়া হবে 2p। কারণ বলে দিছে যে এই বড় জায়গার ক্ষেত্রফল হচ্ছে এর ছোট জায়গার ক্ষেত্রফলের ডাবল। ওই যে বলা আছে যে কোনো একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল অন্য একটি বর্গাকার জায়গার ক্ষেত্রফলের ডাবল। তাহলে ছোটটা যদি পি হয়, ছোটটার এরিয়া পি, তাহলে ওটার এরিয়া হবে 2p। কেন আমি পি আর 2p ধরলাম, এক্স কেন ধরলাম না? কারণ অলরেডি কর্ণের দৈর্ঘ্যকে এক্স ধরে নিছে। এই প্রশ্নে বলা আছে যে এইটার কর্ণের দৈর্ঘ্য এক্স, তাহলে এইটার কর্ণের দৈর্ঘ্য কত? মানে এই কর্ণের দৈর্ঘ্যটা চাইছে, আগে বোঝেন, এই কর্ণের দৈর্ঘ্যটা চাইছে। এখন বুঝতে হবে যে কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে কি লাগবে। এবং আমরা অপশনে দেখতে পাচ্ছি যে অপশনগুলোতে এই এক্স এর সাহায্যে প্রকাশ করা আছে। প্রত্যেকটা অপশন দেখেন এক্স এর সাহায্যে প্রকাশ করা। তার মানে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য যে এক্স, ওই এক্স এর সাহায্যে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, বুঝছেন? এখন কর্ণের দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? কর্ণের দৈর্ঘ্য d = √2a, তাই কিনা?
তার মানে কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে এ মানে বাহুর মান লাগবে। তার মানে এই বর্গক্ষেত্রের যদি আমি বাহুর মান বের করতে পারি তাহলেই কর্ণের মান বের করতে পারবো, তাছাড়া পারবো না। তাহলে আমার টার্গেট হচ্ছে এই বাহুর মান বের করা। আমি ধরে নিচ্ছি এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমি ধরলাম, এর প্রত্যেকটা বাহু ধরলাম, ওই এর মানটা বের করব। কিন্তু এর মান বের করতে গেলে তো কিছু একটা ডেটা লাগবে, এক্স এর মান লাগবে। এখন দেখেন এদিকে তাকান, এর ক্ষেত্রফল হচ্ছে কত 2p, আর এর কর্ণের দৈর্ঘ্য কত x স্কয়ার। এখন এর কর্ণের দৈর্ঘ্য d ইকুয়াল টু কি, আমি √2, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি b ধরলাম, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমি b ধরলাম, b। তাহলে প্রত্যেকটা বাহু যদি b হয় তাহলে এর কর্ণের দৈর্ঘ্য d1 ধরলাম, এর কর্ণের দৈর্ঘ্য d2 ধরলাম, যাতে বুঝতে সুবিধা হয়। আমাকে d2 বের করতে হবে। তাহলে এই d1 আমি কেমন, d মানে কি √2a, √2 ইন্টু a মানে বাহু, কিন্তু এখানে বাহুকে b ধরছেন, তাহলে √2 ইন্টু b বলবেন। আর এই কর্ণের দৈর্ঘ্য x দেওয়া আছে, তাহলে এটার পরিবর্তে x ইজ ইকুয়াল টু √2 ইন্টু b। এখান থেকে b এর মান পাবেন, b রেখে দেন, আর √2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তার মানে x ডিভাইডেড বাই √2। দ্যাট মিনস এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে x বাই √2। বুঝছেন কিনা বলেন? তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি x বাই √2 হয়, তাহলে ক্ষেত্রফল কেমনে বের করতে হয়? ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার। তাহলে এই যে এরিয়া, এই এরিয়া মানে কি বাহু স্কয়ার, বাহু মানে কি b। তাহলে এই এরিয়ার পরিবর্তে আমি b স্কয়ার বলতে পারি, তাহলে b স্কয়ার ইকুয়াল টু 2p। এই b মানে হচ্ছে আবার x বাই √2, যে তার উপর স্কয়ার, এই যে b এর মান x বাই √2 তার উপর স্কয়ার ইকুয়াল টু 2p। এখন তাহলে এখানে স্কয়ার করলে x এর উপর স্কয়ার করলে x স্কয়ার, আমি এটা এখানে সলভ করতেছি, হ্যাঁ, x স্কয়ার আর √2 এর উপর স্কয়ার করলে 2, x স্কয়ার বাই 2 ইকুয়াল টু 2p। এই 2 এই পাশে আসলে পারে, বা এখান থেকে আপনি এই 2টা এই 2টা এই পাশে নিয়ে আসেন, তাহলে x স্কয়ার, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, এই 2 আসে এর সাথে 2 গুণে 4 হবে, ইজ ইকুয়াল টু p। আমরা p এর মান পেয়ে গেলাম। কেন p এর মান বের করলাম? কারণ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে p, তাই এইটার p এর মান বের করলাম। এবার তাকান, p এর মান পাইছেন মানে কি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছেন, তাই না? p এর মান পাইছেন মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছেন। হ্যাঁ, তাহলে এখন ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার। এদিকে তাকান, ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার। তাহলে এই যে এরিয়া, এই এরিয়া মানে কি বাহু স্কয়ার। এই p এর মান পাইছেন, তাই এরিয়া মানে বাহু স্কয়ার। তা বাহুর মান আবার কি এ, তাহলে এরিয়া পরিবর্তে a স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে p এর মান হচ্ছে আবার x স্কয়ার বাই 4। তাহলে এখান থেকে আমরা a এর মান পাবো, এই স্কয়ারটা পাশে রুট করলে a ইকুয়াল টু √x স্কয়ার বাই 4। এই স্কয়ার আর রুট কেটে হবে x, আর 4 এর রুট হচ্ছে 2, তার মানে এর মান হচ্ছে x বাই 2। তার মানে এর প্রত্যেকটা বাহু হচ্ছে x বাই 2। এর প্রত্যেকটা বাহু কত? x বাই 2। ক্লিয়ার? এর প্রত্যেকটা বাহু হচ্ছে x বাই 2। তাহলে এর প্রত্যেকটা বাহু যদি x বাই 2 হয়, তাহলে এই x বাই 2 এখন এখানে বসাই দিলে উত্তর হয়ে যাবে। এর কর্ণের দৈর্ঘ্য d2 ইকুয়াল টু কি, √2 ইন্টু a মানে হচ্ছে এই যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x বাই 2। তাহলে উপর হচ্ছে √2x ডিভাইডেড বাই 2, এই যে √2x বাই 2। তাহলে উত্তর হচ্ছে √2x বাই 2। এখানে আর একটু কাটাকাটি যাইতো, এই √2 দিয়ে এইটা কাটলে পারে, দেখেন এই √2, এখানে 2 মানে দুইটা √2, এই √2 দিয়ে একটা √2 কেটলে x বাই √2 থাকতো। x বাই √2 কিন্তু উত্তর, বাট অপশনে নাই, x বাই √2 নাই, পুরো এটা রেখে দিছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন। অঙ্কটা একটু বড় হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি আবার একটু বলে দিচ্ছি, এখানে দুইটা স্কয়ার প্লট দেওয়া আছে। হ্যাঁ, এখানে দুইটা স্কয়ার প্লট দেওয়া আছে, বলছে যে একটার ক্ষেত্রফল আর একটার ক্ষেত্রফলের দ্বিগুণ, এবং বড়টার কর্ণ যদি x হয় তাহলে ছোটটার কর্ণ কত। প্রথমে মাথায় রাখতে হবে যে আমি ছোটটার কর্ণ বের করতে হলে কি লাগবে। কর্ণ মানে হচ্ছে √2a, এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তার মানে আমাকে যদি এই ছোটটার বাহুর দৈর্ঘ্য বের করতে পারি তাহলে আমি কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো, কারণ কর্ণ মানে √2a। তাহলে আমার টার্গেট হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য বের করা, মানে বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। এই বাহুর দৈর্ঘ্য বের করতে যায় এখানে এই বড় স্কয়ারের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বড় স্কয়ারের কি দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য। তো এই কর্ণের দৈর্ঘ্য থেকে আপনি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবেন না, এর বাহুর দৈর্ঘ্য, এটা কর্ণের দৈর্ঘ্য, কারণ কর্ণ ইকুয়াল টু √2a, এর প্রত্যেকটা বাহুকে আমি b ধরলাম, b। তাহলে এর কর্ণের দৈর্ঘ্য থেকে এর বাহুর দৈর্ঘ্য বের করব। এখন এর বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার মারলে তো ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের মান আবার 2p ধরে নিছি, তাই না? তাহলে এর বাহুর দৈর্ঘ্য স্কয়ার করলে ক্ষেত্রফল পাবো, সেই ক্ষেত্রফল ইকুয়াল টু 2p। সেইখান থেকে আমি p এর মান বের করছি।
এই পির মান বের হয়েছে মানে কিন্তু এর ক্ষেত্রফল বের হয়েছে, কারণ এর ক্ষেত্রফল 2p হলে এর ক্ষেত্রফল যে p ছিল, তাহলে ওখান থেকে পির মান বের হয়েছে মানে এর ক্ষেত্রফল বের হয়েছে, ব্যাস এর ক্ষেত্রফল চলে আসছে। ক্ষেত্রফল থেকে তো বাহু বের করা যায়, কারণ বাহু স্কোয়ার ইকুয়াল টু ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফল পাইছি, ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তাই এর পি এর মান মানে ক্ষেত্রফল সাথে আরে বাহু ধরছি এ, তাহলে এই স্কোয়ার ইকুয়াল টু ক্ষেত্রফল হচ্ছে পি, আর পি এর মান এক্স স্কোয়ার বাই 4, সেখান থেকে আমরা এর মান বের করছি। এর মান যখন পেয়ে গেছি তাকে √2 দিয়ে গুণ করে কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেছি। নেক্সট, ইফ, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, এই ফেসবুকের যে কি হয় মাঝে মাঝে। আচ্ছা, ইফ এডিসি ইজ ইকুয়াল টু 150, এডিসি ইজ ইকুয়াল টু 150, এবি ইকুয়াল টু ওয়াই। আচ্ছা, এডিসি বলতে কোন জায়গা বোঝাচ্ছে? এডিসি মানে এই কোনটা 150। আচ্ছা, এবি ইকুয়াল টু ওয়াই, এবি মানে যেটা, এটার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, এন্ড বিসি ইকুয়াল টু এক্স, বিসি মানে যেটা, এটা ইকুয়াল টু এক্স, এটুকুর দৈর্ঘ্য এক্স। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম শব্দের অর্থ হচ্ছে সামান্তরিক, প্যারালেলোগ্রাম মানে হচ্ছে সামান্তরিক, তার মানে এটা একটা সামান্তরিক, এটা প্রশ্নে বলে দেওয়া আছে। তো এটা যেহেতু সামান্তরিক, তার মানে আমাকে বুঝতে হবে সামান্তরিকের বিপরীত দুই বাহু সমান হয়। তাহলে এই কোণটা যদি 150 হয়, তাহলে এই কোণটা 30 হবে, কারণ আমরা পড়ছি সামান্তরিকের পাশাপাশি অবস্থিত দুইটা কোণের সমষ্টি 180। 150 নিয়ে কাজ করব না, কেন করব না? কারণ 150 নিয়ে কাজ করলে আমি তো সাইন 150 এর মান জানি না, বুঝছেন কেন করব না? এই বাহুর মান যদি x হয়, তাহলে এই বাহুর মান x হবে, কারণ বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল। এবার এই পুরোটার ক্ষেত্রফল চাইছে। এখন আমরা কি বলছিলাম, যদি সামান্তরিকের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য কি করতে হয় মনে আছে? একটা কর্ণ আকারে দুইটা ত্রিভুজ বানায় ফেলতে হয়, তখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে গুণ করলে এই পুরোটার ক্ষেত্রফল পাবো। তাহলে এই ত্রিভুজের, এই যে এডিবি ত্রিভুজ, এডি এর এডিবি এর এরিয়া ক্ষেত্রফল, এডিবি এর ক্ষেত্রফল কত হবে? এডিবি এর ক্ষেত্রফল হাফ ইন্টু যে দুই বাহুর মান দেওয়া আছে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তার মানে এক্স ইন্টু ওয়াই ইন্টু সাইন এই দুই বাহুর মধ্যবর্তী কোণ, এই দুই বাহুর মধ্যবর্তী কোণ দিয়ে আছে 30, তাহলে সাইন 30, তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই, সাইন 30 এর মান হাফ। তাহলে উপরে গুণ করলে উপর হবে এক্স ওয়াই, আর নিচে 2 দুগুণী 4, এক্স ওয়াই বাই 4। এই এক্স ওয়াই বাই 4 কি? এই এক্স ওয়াই বাই 4 হচ্ছে এইটুক ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে পুরোটার ক্ষেত্রফল কিভাবে পাবেন? এই 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 ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ, তারপরে অতএব এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, এবিসিডি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই 4। এই 2 দিয়ে 4 যাবে 2 বার, তার মানে এক্স ওয়াই বাই 2। তাহলে উত্তর হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই 2, এক্স ওয়াই ডিভাইডেড বাই 2। আরে অপশনই তো নাই, অপশনে নাই তো কি, নান অফ দিস আছে, নান অফ দিস আছে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই 2, এক্স ওয়াই ডিভাইডেড বাই 2। অপশনে যেহেতু এক্স ওয়াই ডিভাইডেড বাই 2 নাই, তাহলে নান অফ দিস মারতে হবে, ঠিক আছে? নেক্সট, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম? বলছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত ইন দ্য ফিগার রাইট, মানে এই ফিগারটা আসলে রাইটে ছিল, মানে ডানে ছিল, নিচে দেখাইছি আমি, মানে বোর্ডে নাইলে আটতো না এই জন্য। হ্যাঁ, বলছে এখানে একটা ট্রাপিজিয়াম, এই যে বলে দিছি এটা একটা ট্রাপিজিয়াম, এই ফিগার একটা ট্রাপিজিয়াম বোঝাচ্ছে, এই যে এটা একটা ট্রাপিজিয়াম, এবং স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্ক না বুঝলে কিন্তু বিপদ। বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? এখন বলেন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এই বাহুদ্বয়ের মধ্যবর্তী উচ্চতা, এই তো। তাইলে আপনার এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি বের করতে যান, আপনার এই যে সমান্তরাল বাহু কোনটা, এইটুক আর হচ্ছে এইটুক সমান্তরাল বাহু, তার মানে এইটুকের মান আর এইটুকের মান জানা লাগবে, তাই কিনা? আর এদের মধ্যবর্তী দূরত্ব মানে এইটুক মানে যে এইগুলা ইনফরমেশন জানলে আপনি ক্ষেত্রফল বের করতে পারবেন। তার মধ্যে আপনার শুধু ইনফরমেশন দিয়ে আছে এই বিন্দুর স্থানাঙ্ক 4-3। এইবার তাকান, এই স্থানাঙ্ক তো আঁকানো বোঝেন, 4-3 মানে এক্স অক্ষ বরাবর 4 একক,
ওয়াই অক্ষ বরাবর 3 একক 4 একক জানে 1 2 3 4 হ্যাঁ আর ওয়াই অক্ষ বরাবর 3 একক 1 2 3 এই যে তাহলে তার মানে এইখান থেকে যে এইটুক হচ্ছে 4 বুঝতে হবে এখানে 4 দেওয়া আছে তার মানে এক্স অক্ষ বরাবর ওই পয়েন্টে যেতে হলে এক্স অক্ষ বরাবর 4 যেতে হবে তাহলে ওই পয়েন্টে যেতে হলে এইটুক যাচ্ছি তার মানে এইটুক হচ্ছে 4 কেন 1 2 3 4 এই যে আর এইটুক হচ্ছে 3 বুঝছেন কিনা বলেন তাহলে এইটুক হলো 4 এইটুক হলো 3 ঠিক আছে এখন এই কোণটা 45 ডিগ্রি তাকান এই কোণটা এই যে 45 ঢেকে গেছে হ্যাঁ এই কোণটা 45 এটা দেখে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে এই কোণের মান যদি 45 হয় তাহলে আপনাকে বুঝতে হবে এই কোণটাও 45 দেখেন যদি নাও মনে হয় তাও বুঝে নিতে হবে কেন কারণ এটা তো লম্ব এই যে সোজা আছে না কারণ এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ লম্ব বরাবর থাকে না তাহলে 1 2 3 4 যাই আমি তো লম্ব বরাবর গেছি মানে এটা 90 তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের মধ্যে একটা 45 হলে আর একটা 45 তাহলে এই কোণ 45 এই কোণ 45 তার মানে আমরা জানি একটা থিওরি পড়ছি সমান সমান কোণের বিপরীত বাহু সমান হয় তাহলে এই কোণ 45 হলে এর বিপরীত বাহু এটা এই কোণ 45 হলে এর বিপরীত বাহু এই যে এইটুক দেখাচ্ছি এই যে এইটুক এরা সমান তার মানে এইটুক আর এইটুক সমান এখন বলুন এটা কেমন কথা ভাই হ্যাঁ এইটুক আর এইটুক সমান কেন এই কোণ 45 এই কোণ 45 তাহলে এই যে ত্রিভুজ এখানে আঁকাইছি এই ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান বুঝছেন তাহলে এইটুক যদি 3 হয় তাহলে এইটুক হবে 3 আর এইটুক কত 4 তাহলে এই পুরোটা কত পুরোটা হচ্ছে 4 আর এই যে 3 7 তার মানে এই পুরোটার দৈর্ঘ্য 7 তাহলে আমি এটার নাম দিলাম এ বি সি ডি ট্রাপিজিয়াম এবিসিডি ট্রাপিজিয়াম তাহলে ক্ষেত্রফল কি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল সমান্তরাল বাহু হচ্ছে একটা হলো এবি একটা হচ্ছে সিডি ইন্টু মধ্যবর্তী উচ্চতা মানে এই যে এডি এডি বুঝছেন তাহলে হাফ ইন্টু এবির মান কত এবির মান হচ্ছে 4 আর 3 7 আর সিডির মান কত সরি সিডির মান হচ্ছে এই যে সিডির মান এই সিডির মান কত এই সিডির মান কত এদিকে তাকান এই পুরোটুক তো 7 তাহলে এইটুক কত এইটুক হচ্ছে এই যে এইটুকের সমান এইটুক যদি 4 হয় তাহলে এইটুকু 4 বুঝছেন 4 তাহলে সিডি 4 ইন্টু এডি এডি মানে হচ্ছে যে এইটা মানে হচ্ছে এই যে এইটুক 3 মানে এইটুক 3 ব্যাস তাহলে হাফ ইন্টু 27 4 11 ইন্টু হচ্ছে 3 3 11 33 ডিভাইডেড বাই 2 16 দুগুণী 32 হয় 33 16 দুগুণী হয় 32 আর 1 এর জন্য হাফ 0.5 16.5 সি নাম্বার অপশন ইজ রাইট অঙ্কটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ মানে সরাসরি এই বাহুগুলোর মান দেওয়া না স্থানাঙ্কের সাহায্যে দেওয়া আছে স্থানাঙ্ক যদি না বোঝে তাহলে কিন্তু বিপদ আপনারা কি বুঝছেন এই অঙ্কটা বুঝছেন না বুঝলেও বলতে হবে আমি একটু পানির বিরতি দিলাম কোনো সমস্যা থাকলে বলেন প্লিজ একটু কাইন্ডলি বলেন আমি চেষ্টা করবো আরেকবার তাহলে ওটা ইম্পর্টেন্ট হ্যাঁ কত থিওরি সেই ত্রিভুজের থিওরি এখানে সে কাজে লাগতেছে আপনি আগে বোঝেন এদিকে তাকান এই ট্রাপিজিয়ামের দৈর্ঘ্য যদি ক্ষেত্রফল যদি বের করতে যান তাহলে আপনার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু মধ্যবর্তী উচ্চতা এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব তাই এখানে সমান্তরাল বাহু হচ্ছে এই একটা আর এই একটা তার মানে আপনার এই ক্ষেত্রফল বের করতে গেলে এই পুরোটার মান লাগবে এইটুকের মান লাগবে এখন কোনটার মান কত এ তো দেওয়াই নাই খালি এই বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে ওই বিন্দুতে কেমনে যাবো এর উপর একটা লম্ব টান তাহলে ওই বিন্দুতে যেতে হলে এদিকে 4 একক এই যেখানে 4 দিকে বুঝতে হবে 1 2 3 4 আর এদিকে 3 একক 1 2 3 তাহলে এইটুক হলো 4 একক মানে এইটুকের দৈর্ঘ্য 4 আর এইটুক হলো 3 এইটুক 4 হলে তো এইটুকু 4 হবে ব্যাস তাতে পেয়ে গেছি এখন আমার এই পুরো বাহুর দৈর্ঘ্য আমি পাচ্ছি না কারণ এইটুক 4 পাচ্ছি এইটুকের দৈর্ঘ্য কত সেটার জন্য আমাকে এই ত্রিভুজটা অ্যানালাইসিস করতে হবে আবার এই কোণের মান 45 দেওয়া আছে এই কোণ 45 হলে এটাও 45 হবে কারণ এটা একটা সমকোণী ত্রিভুজের একটা 90 আর দুইটা মিলে 90 এটা 45 হলে এটা 45
তাহলে দুই কোণ সমান, তাহলে এই দুই কোণের বিপরীত বাহু সমান হবে, তাহলে এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এইটা, এটা মানে যে এইটুক সমান, তাহলে এইটুক যেহেতু 3 তাহলে এইটুক হবে 3, তাহলে এই পুরোটুক এইটুক 4 এইটুক 3 বের করলাম, তাহলে এই পুরোটা হচ্ছে 7 আর এইটুক হচ্ছে 4। কিভাবে? এইটুক 4 মানে এইটুক 4 আর মধ্যবর্তী উচ্চতা মানে এই যে এইটা এইটা এটা মানে এই যে এটা 3 এর সমান। নেক্সট, এগুলো মাথায় ঢুকতে হলে কিন্তু একটু মানে অ্যাডভান্স লেভেলের একটু মানে চিন্তা শক্তি থাকতে হবে। হ্যাঁ, এগুলো এমবিএ বিবিএমবিএ তে আসা প্রশ্ন তো। পয়েন্টস এ এন্ড বি হ্যাভ কোঅর্ডিনেটস মানে স্থানাঙ্ক অ্যাজ শোন ইন দা ফিগার, মানে এ পয়েন্ট এ মানে যে এটা বুঝে নিতে হবে। হ্যাঁ, চিত্র দেখে পয়েন্ট এ মানে যে এই বিন্দুর স্থানাঙ্ক যে এখানে দেওয়া আছে মানে এখানে। পয়েন্ট বি মানে কিন্তু এই যে এটা মান দেখেই বুঝতে হবে, এটা না এটা, এই যে মান এইটা যদি ধরতাম তাহলে তো 0 হতো ওয়াই এর মান, তাই না? তাহলে বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য, আচ্ছা ফাইন্ড দ্য কম্বাইন্ড এরিয়া অফ দ্য টু শেডেড রিজন। কম্বাইন্ড এরিয়া অফ দ্য টু শেডেড মানে হচ্ছে ছায়াকৃত রিজন মানে যে এই যে এইটুক আর এইটুক, মানে এই দুইটার কম্বাইন্ড এরিয়া চাইছে, মানে এই দুইটার এরিয়ার যোগফল চাইছে, বুঝছেন? এই দুইটার এরিয়ার কি চাইছে? যোগফল চাইছে। তা যোগফল যদি বের করতে চান তো এই দৈর্ঘ্য প্রস্থ না জানলে কেমনে হবে? তাহলে এইটুকের মান কত কেমনে পাবেন? এই যে এই বিন্দুর স্থানাঙ্ক থেকে বুঝতে হবে। এই বিন্দুর স্থানাঙ্ক 3, 5, তার মানে বুঝতে হবে এইদিকে 3 একক, এই যে এইটুক হচ্ছে 3 একক আর এইদিকে 5 একক, তার মানে এইটুকের মান 3, এইটুকের মান 5, বুঝতে হবে, দেওয়া নাই। তো এইটুক যদি 5 হয়, এইটুক যদি 3 হয়, দেখেন এইটুক যদি 3 হয় তাহলে এইটুক 3, এইটুক 3 হলে যে এইটুক 3, বুঝতে হবে। এখন এটার এরিয়া পেয়ে যাবেন আপনি, এটা একটা আয়তক্ষেত্র না, দৈর্ঘ্য 3 প্রস্থ 5, এটার ক্ষেত্রফল পাচ্ছেন। কিন্তু এটার ক্ষেত্রফল পেতে হলে এরও দৈর্ঘ্য বের করতে হবে, এরও প্রস্থ বের করতে হবে। দেখেন তার জন্য এখন কি করতে হবে? এই স্থানাঙ্ক ব্যবহার করতে হবে। এই স্থানাঙ্কে প্রথমে আছে 8, তার মানে x এর মান 8, অর্থাৎ এইদিকে হচ্ছে 8, এইদিকে 8 একক, তার মানে এইদিকে 8 একক, তার মানে এই পুরোটুক হচ্ছে 8, এই পুরোটুক 8, তার মানে এইটুক যদি 3 হয় তাহলে এইটুক কত? এইটুক হলো 5, বুঝছেন? পুরোটা 8 কিভাবে? এই যে 8, এই যে এই বিন্দু থেকে বুঝতেছি, এই যে বোঝা যাচ্ছে? এইটুক এখানে 8 মানে এইটুক 8, এখানে 9 মানে এইটুক 9, তার মানে পুরোটা 9, এই পুরোটা যদি 9 হয় তার মধ্যে এইটুক হচ্ছে 5, এইটুক 5 মানে এইটুক 5, তাহলে এই উপরের এইটুক 4, এইটুক 4 মানে যে এইটুক 4, বুঝছেন কিনা বলেন? এখন এই পুরোটা যদি 8 হয় তার মধ্যে এইটুক 5 হলে এইটুকু 5, এইটুক 5 হলে এইটুকু 5, এইবার বুঝছেন কিনা বলেন? এইভাবে আপনাকে ওই স্থানাঙ্ক দেখে দেখে দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলতে হবে এই ছোট ছোট জায়গায়। হ্যাঁ, এইবার এই যে আপনার এরিয়া কিন্তু পুরোটা চাইনি, এইটুক কম্বাইন্ড এরিয়া অফ দ্য টু শেডেড রিজন, তার মানে যে ছায়াকৃত যে দুইটা এলাকা আছে ওই দুইটা এলাকার কম্বাইন্ড এরিয়া যোগফল চাইছে ক্ষেত্রফলের। হ্যাঁ, এর ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য হচ্ছে 5, 3, প্রস্থ হচ্ছে 5, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 3 গুণ 5, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এর দৈর্ঘ্য হচ্ছে এই যে এইটুক মানে যে 5, হ্যাঁ, আর প্রস্থ হচ্ছে 4, তাইলে প্লাস 5 গুণ 4, তো এটার ক্ষেত্রফল এই যে 5 ইন্টু 4, হ্যাঁ, আর এটা ক্ষেত্রফল 3 ইন্টু 5, যোগ করেন 3 5 15, 4 5 20, 15 আর 20 কত? 35, তাহলে এটার উত্তর হচ্ছে 35, এরিয়া হচ্ছে 35, এরিয়া হচ্ছে 35। ক্লিয়ার? নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু দেখেন, দ্য ফলোইং রিজন পি কিউ আর এস টি ইউ, পি কিউ আর এস টি ইউ মানে পুরো জায়গার কথা বলতেছে, consists of 3 square region and 2 triangular region, তার মানে এই যে এখানে যে পুরো জায়গাটা দেখাচ্ছে ঘরের মতো, এই পুরো জায়গাটা, হ্যাঁ, 3টা স্কোয়ার রিজন মানে 3টা বর্গাকার রিজন মানে অঞ্চল, এবং 2টা ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজাকৃতির অঞ্চল নিয়ে গঠিত। এই পুরো জায়গাটা 3টা বর্গাকার জায়গা এবং 2টা ত্রিভুজাকৃতির জায়গা নিয়ে গঠিত। দেখে বোঝা যাচ্ছে 3টা বর্গাকার জায়গা মানে যে এই একটা বর্গাকার, এই একটা বর্গাকার বলে দিছে, আর 2টা ত্রিভুজ মানে এই একটা, এই পাশে একটা। ক্লিয়ার? এখন বলছে আচ্ছা, ইফ দা স্কোয়ার রিজনস হ্যাভ এরিয়াস 16, 36, 16, এখানে যে 3টা স্কোয়ার রিজন আছে, 1, 2, 3টা, এই 3টার ক্ষেত্রফল আবার এখানে দেওয়া আছে, আবার চিত্রেও দেওয়া আছে 16, 36, 16। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ পি কিউ আর এস টি ইউ? হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ, পেরিমিটার মানে পরিসীমা, কার পরিসীমা? পি কিউ আর এস টি ইউ। পি কিউ আর এস টি ইউ মানে এই যে চিত্র আঁকাচ্ছি, পি কিউ আর এস টি ইউ মানে এই যে হলুদ দাগ দিছি না, এই হলুদ দাগ যে জায়গাটা, এই পুরোটার পরিসীমা চাইছে। পরিসীমা মানে হচ্ছে যে ক্ষেত্রটার পরিসীমা চাইছে তার এই বাহুগুলার যোগফল।
তার মানে এখানে পি কিউ আর এস টি ইউর পরিসীমা চাইছে, মানে এই যে হলুদ যে দাগ দিছি এই দাগগুলার দৈর্ঘ্যটুক বের করলেই পরিসীমা, মানে এই হলুদ দাগাঙ্কিত এলাকার পরিসীমা। তো পরিসীমা মানে এই বাহুগুলার দৈর্ঘ্য যোগ করতে হবে, তাহলেই হবে। এখন এই বাহুগুলার দৈর্ঘ্য যদি বের করতে চান তাহলে আপনাকে ই লাগবে না, মান লাগবে না। দেখেন এদিকে তাকান প্লিজ, একটু তাকান তাকান। আমাকে বলেন এই বর্গের, এই যে বর্গ, এই বর্গের ক্ষেত্রফল 16 হলে এই বর্গের বাহুর দৈর্ঘ্য কি হবে? বর্গের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। তাহলে বর্গের ক্ষেত্রফল 16, তার মানে বাহু স্কোয়ার ইকুয়াল টু 16। সেখান থেকে বাহু কেমনে পাবো? এই ক্ষেত্রফলকে রুট করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়, বুঝছেন? ক্ষেত্রফলকে রুট করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়, বাহুর উপর স্কোয়ার মারলে ক্ষেত্রফল পাওয়া যায়, তাহলে ক্ষেত্রফলকে রুট করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে না, বুঝছেন? এর বাহুর দৈর্ঘ্য দিলাম এ, এর বাহুর দৈর্ঘ্য দিলাম এ, এর বাহুর দৈর্ঘ্য দিলাম বি, মানে এই যে এটুক বি, এটুক, এই যে এর ক্ষেত্রফল, এই যে এইটা আবার এরকম, এর এই যে এই যে বুঝতেছেন? তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 4, এই যে এটুক 4, এইটুক 4, এইটুক 4, সব 4, এইটুক 4। এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 6, কারণ ক্ষেত্রফল 36, 36 এর রুট করলে কত হবে? 6 হবে না? তাহলে এর ক্ষেত্রফল যেহেতু 36, তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে √36, √36 মানে 6, তার মানে এই যে এইটুক 6, এইটুক 6, প্রত্যেকটা বাহু 6, তাহলে এইটুক 6, এইটুক 6। হ্যাঁ, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এই 6, মানে কিন্তু এই পুরোটা, মুছে দিই। আল্লাহ, কি হলো? আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 4, এই যে এইটুক হবে 4, এটুক 4 কেন? ক্ষেত্রফল যেহেতু 16, এই যে এইটুক, এইটুকের ক্ষেত্রফল 16, হ্যাঁ, বর্গাকার জায়গার ক্ষেত্রফল 16, তাহলে বাহুর দৈর্ঘ্য কেমনে পাবেন? এই ক্ষেত্রফলের রুট করলে। এই যে বর্গাকার জায়গা, এই যে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 6, কেন? কারণ ক্ষেত্রফল 36, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 6, তাহলে এইটুক 6, এই যে পুরোটাও কিন্তু 6, এই সম্পূর্ণটাও 6, এই যে সম্পূর্ণটাও 6, এই পুরোটাও তো এই বর্গের বাহু, তাহলে ক্ষেত্রফল 36 হলে এর প্রত্যেকটা বাহু হবে 6, তাহলে এই পুরোটা 6, তার মধ্যে এর আবার প্রত্যেক বাহু 4, তাহলে এইটুক 4 হলে যে এইটুক 4, দেখেন এইটুক 4, তাহলে পুরোটা যদি 6 হয় তার মধ্যে এইটুক যদি 4 হয়, কি করে বুঝলেন? কারণ এই যে এইটুক 4, এটা তো একটা বর্গ, এইটুক 4 হলে তো এইটুকু 4, তাহলে পুরোটা 6 হলে এইটুক 2, বুঝতে হবে এইভাবে টেকনিক্যালি। তাহলে এই বাহু তো 6, তার মধ্যে এইটুক হলো 4, কেন? এই যে এটা 16, এটা 16 হলে এর 16 √ 4, তাহলে এইটুক কত? 2, কারণ পুরোটা 6, এই পুরোটা কত? 6, এটা কত? এটা কত? 4, এটা কত? 4, বুঝতেছেন? এটা কত? 4। এখন এই যে পি কিউ আর এস টি ইউ, এই যে এই পরিসীমাটুক চাইছে, এই যে এই পরিসীমা যদি বের করতে চান তাহলে এই যে এর চারপাশের যে দৈর্ঘ্য, এগুলো লাগবে না? লাগবে, সবই বের করে ফেলছি, এইটুক বের করতে পারি নাই আর এইটুক বের করতে পারি নাই। এই অংশটা আবার এই ত্রিভুজের অতিভুজ, তাহলে এই ত্রিভুজের এই বাহুর মান 4, এই বাহুর মান 2, তাহলে এই অতিভুজের মান বের করতে পারবেন না? পারবেন না? কেমনে? এটাকে আমি ধরলাম x, এটাকে কি ধরলাম? x, তাহলে অতিভুজ স্কোয়ার মানে x স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার 16 আর 2 স্কোয়ার 4, 16 আর 20, তাহলে x ইকুয়াল টু কত? √20, তার মানে এটার মান হচ্ছে √20, তাহলে এইটার মান √20 হবে, কেন? কারণ এরও এইটুকু 4, এইটুকু 2, তার মানে এখানেও যা এখানেও তাই, তাহলে এটা √20 হবে। এইবার এই পি কিউ আর এস টি ইউ, এই পুরোর পরিসীমা বের করা মানে এই যে সাইড দিয়ে যে দৈর্ঘ্য না, এই সাইড দিয়ে দৈর্ঘ্যগুলো যোগ করা, শুধু এই মাঝখানে এগুলা যোগ করেন না, তাহলে কিন্তু ভুল। যেমন আপনাকে যখন কোনো ত্রিভুজের, এদিকে তাকান, কোন ত্রিভুজের পরিসীমা বের করতে বলে তখন কিন্তু এই সাইডের 3 বাহু যোগ করেন, এর ভিতর দিয়ে কোনো কিছু থাকলে এগুলো কিন্তু যোগ করা যাবে না। তাহলে পি কিউ আর এস টি ইউ মানে এই পুরোটার পরিসীমা চাইছে, মানে এই পুরো চারপাশের দৈর্ঘ্যগুলো যোগ করতে হবে। তাহলে এইটুক 4, এইটুক 4 8, দেখেন এই পাইছে 4 4 8, 8 6 14, 14 আছে কত? 18, 18 আছে কত? 22, আর 22 আছে কত? 28, 28, আর তার সাথে যে এইটুক আর এইটুক মানে √20 আর √20 যোগ হবে, তাহলে 28 প্লাস √20 প্লাস √20, তাহলে 28 প্লাস 2টা √20 যোগ করা মানে 2√20, 28 প্লাস 2√20, এই √20 কে আবার ভাঙা যায়, এটা হচ্ছে 2, √20 কে লেখা যায় 4 গুণ 5, তাহলে 28 প্লাস 2, এই 4 এর রুট হচ্ছে 2, তাহলে 2 × 2
ইন্টু হচ্ছে √5, তাহলে 28 প্লাস 2 × 4 √5, তাহলে 4√5, 28 প্লাস 4√5। ক্লিয়ার? এখন এইখানে আমি অনেকক্ষণ ধরে বোঝালাম, অনেকে কিন্তু কি করবে জানেন, বোকার মতো এইগুলা দৈর্ঘ্য যোগ করে ফেলবে, এইগুলা যোগ করে দিবে, এইগুলা যোগ করে দিবে, এইগুলা যোগ করে দিবে। না, পরিসীমা চাইছে কার? পরিসীমা চাইছে হলো এই যে বড় যে এই যে দেখেন এই যে সম্পূর্ণটার, এই যে আমি যে হলুদ যে দাগ দিচ্ছি এইটার পরিসীমা চাইছে। তার মানে আমাকে এই পুরো বাইরের দৈর্ঘ্যগুলো শুধু যোগ করতে হবে, ভিতরের গুলো কেন যোগ করবেন? যদি আপনাকে বলতো এই বর্গের ক্ষেত্র পরিসীমা বের করেন, তখন এইগুলা যোগ করতেন, কিন্তু আপনাকে এইটার ক্ষেত্রফল পরিসীমা চাইছে। এখন এইটার দেখেই বোঝা যায় এটা 16 মানে বাহুগুলা 4, এটা 36 মানে বাহুগুলা 6, এটা 16 মানে বাহুগুলা 4, তাহলে এইটুক 4, তাহলে পুরোটা তো 6 হবে, কারণ এই যে এইটার প্রত্যেক বাহু 6, এইটুক 6 মানে পুরোটা 6, তার মধ্যে এইটুক 4 হলে এইটুক 2, এ কি এমনি পারা যায় না? এটা 4 হলে এটা 4, তো এটা তো অতিভুজ বের করা যাবে না? 4² + 2² = x²। বুঝছেন? অঙ্কগুলো কিন্তু কঠিন না, একটু বুঝতে হবে। নেক্সট, ইন দ্য ফলোয়িং ফিগার AB = B, AB = B, ওকে ফাইন, AB সমান্তরাল CD এবং এই সমান্তরাল FC, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x ইন ডিগ্রি? আচ্ছা, কি বলছে দেখেন, বলছে AB = B, AB মানে যেটা, AB মানে যেটা, ইজ ইকুয়াল টু B, B মানে যেটা। চিত্রে কিন্তু এটাকে ছোট মনে হচ্ছে, কিন্তু চিত্র দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না, নিতে হবে বর্ণনা অনুসারে। তাহলে এইটার মান আর এইটার মান সমান, এর মানে বুঝতে হবে। আর এই যে এখানে যেহেতু 90 ডিগ্রি দেওয়া আছে, বুঝে নিতে হবে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই কোণ 45, এই কোণ 45। কেন? যেহেতু এই বাহু আর এই বাহু সমান, সমান বাহুর বিপরীত কোণ সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা সমান হবে। আর যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এই দুজন মিলে হবে 90, তাহলে 90 যদি সমান ভাগে ভাগ করি, তাহলে 45। এবং এইটা আর এইটা সমান্তরাল, এবং এইটা AB সমান্তরাল CD, AB সমান্তরাল CD, AB, এই যে এইটা আর এইটা সমান্তরাল, ওকে ফাইন। আর এই কোণটা 90, এ থেকে বুঝে নিতে হবে এটা একটা আয়তক্ষেত্র। কোন আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান্তরাল এবং একটা কোণ সমকোণ, একটা কোণ সমকোণ হলে বাকিগুলো সমকোণ হবেই, এটা না বললেও হবে। তো যেহেতু এর বিপরীত বাহু দুইটা সমান্তরাল এবং একটা কোণ সমকোণ, মানে এটা শিওর আয়তক্ষেত্র। তার মানে এই দুই বাহু সমান্তরাল, না বলা থাকলেও বুঝে নিতে হবে। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, x মানে এই যে এই কোণটা চাইছে। এখন এই যে এই দুইটা বাহু সমান্তরাল বলা আছে, এই যে দেখেন এই সমান্তরাল FC, এই মানে যে যেটা FC মানে এটা, এই দুইটা সমান্তরাল। আবার এরা যেহেতু সমান্তরাল, বুঝে নিতে হবে এই কোণ, এই কোণ আর এই কোণ এরা হচ্ছে সমান হবে। এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, তাই না? অনুরূপ কোণ না, এই যে এইটা আর এটা সমান্তরাল আর এটা হচ্ছে ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, তাহলে এটা 45 হলে এটা 45, বুঝে নিতে হবে। এই কোণ আর এই কোণ সমান হবে, একান্তর কোণ, জেডের মতো, দেখেন এই যে জেডের মতো। এই কোণ 45 হলে এটা 45, তাহলে এটা কত হবে? এই টোটালটা হচ্ছে 180, এই 180 থেকে এই পাশের 45 বাদ দিলে এটা বেরোবে, তাহলে 180 - 45, তার মানে 135 ডিগ্রি। তাহলে উত্তর 135 ডিগ্রি। ডি নাম্বার অপশন ইজ রাইট। Next, what is the ratio of the length of a side of a square to its perimeter? এর মানে কি জানেন? What is the ratio of the length of a side of a square to its perimeter? Perimeter মানে হচ্ছে পরিসীমা, আর সাইড মানে হচ্ছে বাহু। হ্যাঁ, তার মানে কোন একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সাথে what is the ratio of the length of a side of a square to its perimeter? মানে হচ্ছে কোন একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সাথে পরিসীমার অনুপাত কত। তাহলে অনুপাত হচ্ছে কিসের? বাহুর দৈর্ঘ্যের সাথে পরিসীমার অনুপাত। তার মানে বাহুর দৈর্ঘ্য
ইস টু পরিসীমা। কারণ বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, পরিসীমা হয় 4a, তাই না? তাহলে অনুপাত মানে তো ভাগ, তাই না? তাহলে বাহুর দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত। হ্যাঁ, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, পরিসীমা হচ্ছে 4a, সরি 4a। এই a আর a কেটে যাবে, তাহলে উপরে থাকবে 1, নিচে হচ্ছে 4, তার মানে 1:4, 1:4। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। In the figure CAB is equal to, অস্থির লাগছে, কয়টা প্রশ্ন আছে দেখি তো, 1 2 3 4 5টা প্রশ্ন তো মেলা। আচ্ছা, আমি 13 থেকে 18 পর্যন্ত আমি কালকে সকালে করে দেব। কালকে সকাল 6:30টায় ক্লাস। হ্যাঁ, কালকেও আমরা সকাল 6:30টায় ক্লাস নেব এবং রাত 11টায় ক্লাস নেব। কালকেও 2টা ক্লাস হবে। কালকে ভোর 6:30টায় ক্লাস হবে, ঠিক আছে? আজকে এখানে রাখতে হবে, এই 5টা করে দিব, সাথে তারপর আমরা বৃত্ত শুরু করবো। আজকে করতে চাইছিলাম কিন্তু অস্থির লাগতেছে যে 13 না, 5টা অঙ্ক করাতে সমস্যা হবে, কালকে করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।